অডিও কথনে সবাইকে স্বাগতম। রহস্যময় এই জগতের প্রতিটি সৃষ্টি, প্রতিটি ঘটনা নানান রহস্যে আবৃত। তাই না চাইলেও মনের অজান্তেই আমরাও রহস্যময় বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হই। আবার এমন কিছু রহস্য যার উদ্ঘাটন কখনোই সম্ভব হয় না। তাই তো আমাদের আজকের নিবেদন একটি রহস্যময় গল্প। অনেকে এই গল্পটিকে অতি প্রাকৃতও বলে থাকেন। আজকে আমি পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আয়নাঘর। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। লিলিয়ান এক টুকরো মাছ ভাজা মুখে দিয়ে হাসি মুখে বলল, ইহা খেতে বড় সৌন্দর্য হয়। তাহের হো হো করে হেসে ফেলল। লিলিয়ান ইংরেজিতে বলল, আমার ধারণা আমি ভুল বাংলা বলিনি, হাসছ কেন? তাহের হাসি থামালো না। তার হাসি রোগ আছে। একবার হাসতে শুরু করলে সহজে থামতে পারে না। লিলিয়ান আহত গলায় ইংরেজিতে বলল, আমার বাংলা শেখার বয়স মাত্র 6 মাস। যা শিখেছি নিজের চেষ্টায় শিখেছি। এ ব্যাপারে তুমি আমাকে কোনো সাহায্য করছো না, বরং উল্টোটা করছো। যখনই বাংলা বলার চেষ্টা করছি তুমি হাসছো। এটা কি ঠিক? তাহের বলল, অবশ্যই ঠিক, 100 ভাগ ঠিক। আমরা বাঙালিরা বিদেশিদের মুখে ভুল বাংলা সহ্য করি না। যতবারই তুমি ভুল বাংলা বলবে ততবারই আমি হাসব। মাছ ভাজা মুখে দিয়ে বললে, ইহা বড় সৌন্দর্য হয়। মাছ ভাজার মধ্যে আবার সৌন্দর্য কি? এটা পিকাসোর ছবি না, আবার রবীন্দ্রনাথের কবিতাও না। মাছ ভাজা হলো মাছ ভাজা, বুঝলে? না, বুঝলাম না। মাছ ভাজা খেতে ভালো লাগলে আমি কিছুই বলবো না? বলবে খেতে মজা হয়েছে, কিংবা বলবে ভালো হয়েছে। খেতে সৌন্দর্য হয়েছে আবার কি? সুন্দর আমরা খাই না। চাঁদের আলো খুব সুন্দর, তাই বলে চাঁদের আলো কি কেউ খায়? তাহের আবার হেসে উঠল। লিলিয়ান তাহেরের উপর রাগ করার চেষ্টা করছে, পারছে না। কখনোই পারে না। তার মনে হয় না কখনো পারবে। লিলিয়ানের বয়স 23, নেপলসের মেয়ে। তাহেরের সঙ্গে তার পরিচয় হলো ইয়েলোস্টোন পার্কে। পরিচয় পর্ব বেশ মজার। লিলিয়ান $30 টিকিট কেটে একটা ট্যুর গ্রুপের সঙ্গে এসেছে। এই প্রথম শহর ছেড়ে বাইরে আসা। যা দেখছে তাই তার ভালো লাগছে। সে মুগ্ধ হয়ে একের পর এক ছবি তুলে যাচ্ছে। তখন সে লক্ষ্য করলো কালো লম্বা মতো ঝাঁকড়া চুলের একটি ছেলে তার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। রূপবতী মেয়েদের আশেপাশে যেসব ছেলেরা থাকে তারা তাদের অজান্তেই অনেক অদ্ভুত আচরণ করে, কিন্তু এরকম অশালীন ভঙ্গিতে দাঁত বের করে কখনো হাসে না। লিলিয়ান ব্যাপারটা অগ্রাহ্য করার চেষ্টা করলো, কিন্তু অগ্রাহ্য করা যাচ্ছে না। যতবারই সে ছবি তুলছে ততবারই মানুষটা মুখের সব কটা দাঁত বের করে হাসছে। যেন লিলিয়ান 23 বছর বয়সী ঝকঝকে চেহারার তরুণী নয়, যেন সে মহিলা চার্লি চ্যাপলিন। তার প্রতিটি ক্রিয়াকলাপে হাসতে হবে। লিলিয়ান এগিয়ে গেল। বরফ শীতল গলায় বলল, আপনি হাসছেন কেন জানতে পারি? লিলিয়ানের শীতল গলা শুনে যে কোনো পুরুষ ঘাবড়ে যেত। এ ঘাবড়ালো না। লোকটি হাসি মুখে বলল, অবশ্যই জানতে পারেন। আপনার ছবি তোলা শেষ হোক, তারপর বলবো। এখন বলতে অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে, অবশ্যই অসুবিধা আছে। আমার ছবি তোলা শেষ হয়েছে, আপনি বলুন কেন হাসছেন? আপনি আপনার ক্যামেরার মুখ থেকে ক্যাপ সরাননি। মুখে ক্যাপ লাগিয়ে ছবি তুলেছিলেন, এই জন্য হাসছিলাম। না হেসে আপনি যদি আমাকে বলতেন ক্যামেরার মুখের ক্যাপ সরানো হয়নি, সেটা কি শোভন হতো না? হ্যাঁ, হতো। বলতে বলতে তাহের আগের চেয়েও শব্দ করে হেসে উঠল। লিলিয়ান সরে এলো। সে জীবনে এত অপদস্থ হয়নি। তার রীতিমতো কান্না পাচ্ছে। ইচ্ছা করছে ক্যামেরাটা ওল্ড ফেইথফুলের পানিতে ছুঁড়ে ফেলতে। সাধারণ শিষ্টতা, সাধারণ ভদ্রতা কি তরুণী মেয়েরা পুরুষদের কাছ থেকে আশা করতে পারে না? লিলিয়ানের ইচ্ছা করছে খুব কঠিন কঠিন কথা মানুষটাকে শোনাতে। তা সে পারবে না। খুব রেগে গেলে সে গুছিয়ে কোনো কথা বলতে পারে না। সবচেয়ে ভালো হয় লিলিয়ান যদি তার হোটেলে ফিরে যেতে পারে। তা সম্ভব হবে না। সে যে গাইডেড ট্যুরে এসেছে তাদের মাইক্রোবাস ছাড়বে সন্ধ্যা মেলাবার পর।
ইচ্ছা না করলেও সন্ধ্যা পর্যন্ত তার এখানে থাকতেই হবে। ঘুরে ফিরে ওই লোকটির সঙ্গে দেখা হবে, সেও নিশ্চয় সন্ধ্যা পর্যন্ত থাকবে। লিলিয়ানকে দেখা মাত্র দাঁত বের করে হাসবে। কত বিচিত্র মানুষই না পৃথিবীতে আছে। লিলিয়ান লক্ষ্য করলো লোকটা তার দিকে আসছে, হাসি মুখেই আসছে। লিলিয়ানের চোখ মুখ শক্ত হয়ে গেল, মুখে থুথু জমতে শুরু করলো। মানুষটাকে কোনো কঠিন গালি দিতে পারলে মন শান্ত হতো। লিলিয়ান জানে সে তা পারবে না। সবাই সবকিছু পারে না। লিলিয়ান কাউকে কড়া কথা বলতে পারে না। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করবার জন্য এসেছি। লিলিয়ান স্থির চোখে তাকালো, কিচ্ছু বলল না। লোকটা নরম গলায় বলল, আমি যখন প্রথম এদেশে আসি তখন একটা সস্তা ধরনের ক্যামেরা কিনে খুব ছবি তুলেছিলাম। যা দেখেছি মুগ্ধ হয়ে তারই ছবি তুলেছি। মজার ব্যাপার হলো সব ছবি তুলেছি ক্যামেরার ক্যাপ লাগিয়ে। আপনাকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ল। আপনি কি আমেরিকায় নতুন এসেছেন? না। ও আচ্ছা, তাহলে ক্যামেরা নতুন কিনেছেন। এ ধরনের ক্যামেরায় এই অসুবিধা হবেই। সুন্দর দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়বেন, ক্যামেরার ক্যাপ না খুলে ছবি তুলবেন। আপনার যা করা উচিত তা হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা কেনা। এরা বলে SLR। আপনার অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ। আমাকে দয়া করে একা থাকতে দিন। আমি কি আপনাকে বিরক্ত করছি? হ্যাঁ, করছেন। লোকটা চলে গেল, কিন্তু লিলিয়ানের মনে হলো সে আবার আসবে। সহজে তার সঙ্গ ছাড়বে না। এশিয়ান ছেলেগুলি মোটামুটি নিঃসঙ্গ জীবন পার করে। সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলার সামান্যতম সুযোগও এরা ছাড়ে না। এও ছাড়বে না, চেষ্টা চালিয়েই যাবে। লোকটার সঙ্গে কথা বলাই উচিত হয়নি। লিলিয়ানের অনুমান মিথ্যা হলো না। বিকেলে লিলিয়ানদের দলের সবাই বসে কফি খাচ্ছে, ছেলেটি উপস্থিত। লিলিয়ানের কাছে গিয়ে হাসি মুখে বলল, আমি আপনার জন্য একটা ফিল্ম কিনে এনেছি। লিলিয়ান কঠিন মুখে বলল, কেন? আমার কারণে আপনার ফিল্ম নষ্ট হয়েছে। আমি প্রথম থেকেই লক্ষ্য করছিলাম। আমার উচিত ছিল আপনাকে সতর্ক করা, তা করিনি, উল্টা মজা পেয়ে হেসেছি। অবশ্যই অপরাধ করেছি, কাজেই অপরাধের প্রায়শ্চিত্ত করছি। লিলিয়ান কঠিন মুখে বলল, অপরাধ টপরাধ কিছু না। আপনি আমার সঙ্গে গল্প করার লোভ সামলাতে পারছেন না, সুন্দর অজুহাত বানিয়ে এগিয়ে এসেছেন। আপনি ভুল বললেন। নিজেকে খুব রূপবতী ভাবছেন বলে এই সমস্যা হয়েছে। আপনি হয়তো আপনার দেশে কিংবা খোদ এই আমেরিকাতেই রূপবতী, কিন্তু আমাদের দেশের রূপের বিচারে রূপবতী নন। আপনার দেশে রূপবতী হবার জন্য কি গায়ের রং আপনার মতো কুচকুচে কালো হতে হয়? তা না, আমাদের দেশের রূপবতী মেয়েদের প্রথম শর্ত হলো তাদের চোখ সুন্দর হতে হয়। আমার চোখ সুন্দর না? না, আপনার চোখের মনি নীল। আমাদের দেশে বাদামি বা নীল চোখের তারার মেয়েদের বলে বিড়াল চোখা মেয়ে। এদের সহজে বর জোটে না, পুরুষেরা এদের বিয়ে করতে চায় না। কি অদ্ভুত কথা! আপনি কোন দেশের মানুষ? দেশের নাম আপনাকে বলছি, কিন্তু দয়া করে দেশের নাম শুনে ঠোঁট উল্টে বলবেন না, এই দেশ আবার কোথায়। এ জাতীয় কথা যখন কেউ বলে অসম্ভব রাগ লাগে। আমার দেশের নাম বাংলাদেশ। নাম শুনেছেন? না। নাম না শোনার অপরাধ আমি ক্ষমা করলাম, যদিও ক্ষমা করা উচিত হচ্ছে না। যাই হোক, আমি কি আপনার পাশে বসতে পারি? বিড়াল চোখা মেয়ের পাশে বসে কি করবেন? আপনার সঙ্গে এক কাপ কফি খাবো, তারপর চলে যাব। বসুন। আপনার নাম কি জানতে পারি? লিলিয়ান গ্রে। আমার নিজের নামটা কি আপনাকে বলতে পারি? লিলিয়ান চুপ করে রইল। মানুষটার সাহস দেখে সে বিস্মিত হচ্ছে। লোকটা হাসি মুখে বলল, আমার নাম তাহের। আপনি যেমন লিলিয়ান গ্রে, তেমনি গায়ের রঙের সঙ্গে মিলিয়ে আমাকে তাহের ব্ল্যাক বলে ডাকা যায়। আমি সম্প্রতি আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করেছি। আমার ফিল্ড অফ স্পেশালাইজেশন হচ্ছে চোখ। আমি ডাক্তারি পড়ছি, ভবিষ্যতে চোখের ডাক্তার হব। ভালো। চোখের ডাক্তার হিসেবে আপনার নীল চোখ সম্পর্কে আমি আপনাকে একটা মজার তথ্য দিতে পারি। তথ্যটা হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে আপনার চোখ কিন্তু কালো হতে থাকবে, নীল থাকবে না। কেন? চোখের পিগমেন্টগুলি বয়সের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে। চোখের রং নির্ভর করে পিগমেন্টের সাইজের উপর।
সাইজ বড় হলে রং কালো হয়ে যাবে, এক ধরনের টিন্ডাল ইফেক্ট। কখন চোখ কালো হবে? যখন বুড়ো হবেন তখন। আপনি বলতে চাচ্ছেন বৃদ্ধ বয়সে আমি যদি আপনার দেশে যাই তাহলে আমাকে সবাই রূপবতী বলবে? তাহের হো হো করে হাসতে লাগলো, এমন হাসি যে লিলিয়ানদের দলের সবাই চোখ ঘুরিয়ে তাকালো। লিলিয়ান নিজেও খানিকটা অপ্রস্তুত বোধ করতে লাগলো। হাসতে হাসতে তাহেরের চোখে পানি এসে গেল। সে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, সরি, আমি একটু বেশি হাসি। আমার হাসি রোগ আছে, একবার হাসতে শুরু করলে থামতে পারি না। পুরো 1 ঘন্টা 23 মিনিট ক্রমাগত হাসার আমার একটা ব্যক্তিগত রেকর্ড আছে। গিনেস রেকর্ড কত তা অবশ্য জানি না। হাসি রোগ ছাড়া আপনার আর কি রোগ আছে? ঘুম রোগ। ঘুম রোগটা কি? একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না। খুব আনকমন রোগ কিন্তু না, অনেকেরই এই রোগ আছে। আমারটা আনকমন। উদাহরণ দিলে বুঝতে পারবেন। 2 বছর আগে আমি লস অ্যাঞ্জেলসে ছিলাম, হোস্টেলে থাকি। একবার ভূমিকম্প হলো। ভূমিকম্পের নিয়ম হচ্ছে প্রথম একটা ছোট দুলুনি হয়, তারপর হয় বড় দুলুনি। প্রথম দুলুনির পর আমার বন্ধু বান্ধবরা আমার ঘুম ভাঙানোর প্রাণপণ চেষ্টা করলো, কোনো লাভ হলো না। শেষে ওরা আমাকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে ফুটপাতে শুইয়ে রাখলো। আমার ঘুম ভেঙেছে ভোরে, জেগে দেখি আমি একটা হাইড্রেন্টের পাশে শুয়ে আছি। লিলিয়ান খিলখিল করে হেসে উঠল। লিলিয়ানের সঙ্গীরা আবারও ফিরে তাকালো। তাহের বলল, আমরা বোধহয় ওদের ডিস্টার্ব করছি, একটু দূরে গেলে কেমন হয়? ভালো হয় না, আমাদের যাত্রার সময় হয়ে গেছে, আমি এখন উঠব। আমার সঙ্গে গাড়ি আছে, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ, অপরিচিত কারো গাড়িতে আমি চড়ি না। শুরুতে অপরিচিত ছিলাম, এখন নিশ্চয়ই অপরিচিত না। আপনি আমার নাম জানেন, আমিও আপনার নাম জানি। লিলিয়ান কঠিন মুখে বলল, আপনি শুধু শুধু আমার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছেন। আপনার গাড়িতে আমি যাব না। লিলিয়ান তার সঙ্গীদের দিকে রওনা হলো। একবার তার ইচ্ছে করলো পেছন ফিরে মানুষটির মুখের বিব্রত ভঙ্গিটা দেখে। অনেক কষ্টে এই লোভ সে সামলালো। মনে মনে ভাবলো, ভালো শিক্ষা হয়েছে। কাউকে শিক্ষা দেবার এটা সবচেয়ে ভালো টেকনিক। প্রথম কিছুটা প্রশ্রয় দিতে হয়, তারপর ছুঁড়ে ফেলতে হয় আস্তা করে। আশ্চর্য স্পর্ধা, ফিল্ম কিনে নিয়ে এসেছে। $2.5 দামের একটা উপহার কিনে দিয়ে মনে মনে ভেবেছে অনেক দূর এগিয়ে যাবে। লিলিয়ান ডরমেটরিতে থাকে না, রুমিং হাউসে থাকে। রুমিং হাউসগুলি ইউনিভার্সিটির কোনো ব্যাপার না, ব্যক্তি মালিকানায় চলে। বাড়িওয়ালারা সস্তায় ভাড়া দেয়। রুমিং হাউসে শুধু থাকার ব্যবস্থা, রান্না করার কোনো ব্যবস্থা নেই, কারণ কিচেন নেই, কমন বাথরুম। মাসে $40 এর চেয়ে ভালো কিছু আশা করাও অবশ্য অন্যায়। এর চেয়ে বেশি খরচ করে ডরমেটরিতে জায়গা নেয়া লিলিয়ানের সাধ্যের বাইরে। পিকনিক করতে এসে $50 খরচ হয়ে গেছে। এই মাসটা তার কষ্টে যাবে। কয়েকটা বই কেনা দরকার, এ মাসে কেনা হবে না। ভেবেছিল মার জন্মদিন উপলক্ষে মাকে লং ডিস্টেন্স কল করবে, তাও সম্ভব হবে না। 3 মিনিট কথা বলতেই লাগে $18। তাছাড়া মার সঙ্গে 3 মিনিট কথা বলাও যাবে না। একবার টেলিফোন হাতে পেলে তিনি ছাড়বেন না, রাজ্যের কথা বলতে থাকবেন। লিলিয়ান যদি বলে, এখন রাখি মা, বিল উঠছে, মা বলবেন, আরেকটু, জরুরি কথাটাই বলা হয়নি। তোর পজের চাচা ওই দিন কি করেছে শোন, ওই লোকটার আক্কেল বলে একটা জিনিস এখনো হলো না। এদিকে তার ডেন্টিস্ট বলেছে তার নাকি 3টা আক্কেল দাঁত। এমন কথা কি শুনেছিস কখনো? 3টা আক্কেল দাঁত। বিছানায় এপাশ ওপাশ করে লিলিয়ানের ঘুম এলো শেষ রাতে। ঘুম আসার প্রায় সঙ্গে সঙ্গে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে অপরিচিত একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। বিশাল নদী, পানিতে কানায় কানায় ভর্তি। নদীর ওপাশে বন, সব জোছনায় থই থই করছে। হঠাৎ মাঝ নদীতে কালো মতো কি একটা দেখা গেল। স্রোতের প্রবল টানে ভেসে যাচ্ছে। লিলিয়ান দেখতে পাচ্ছে না, তবু পরিষ্কার বুঝতে পারছে নদীর স্রোতে যে জিনিসটা ভেসে যাচ্ছে তা একটা মৃতদেহ। মৃতদেহটা লিলিয়ানের চেনা, খুব চেনা। মৃত মানুষ প্রশ্নের জবাব দেয় না, তবু লিলিয়ান চিৎকার করে উঠল, কে কে? স্বপ্নে সবই সম্ভব। মৃতদেহ কথা বলল। অনেক কষ্টে পানির উপরে উঠে বসল। ক্ষীণ গলায় বলল, লিলিয়ান, আমি।
ওরা আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছে, তুমি আমাকে বাঁচাও। লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে বলল, আমি কি করে তোমাকে বাঁচাবো, তুমি তো মরেই গেছো। বাঁচাও লিলিয়ান, বাঁচাও প্লিজ। এই সময় নদীর স্রোত বেড়ে গেল, জলের প্রবল টান উপস্থিত হলো। শোঁ শোঁ শব্দ হতে লাগলো। মৃতদেহটি ভাটির দিকে তীব্র গতিতে ছুটে যাচ্ছে। অনেক অনেক দূর থেকে সে ডাকছে, লিলিয়ান লিলিয়ান। লিলিয়ান নদীর পাড় ঘেঁষে ছুটতে শুরু করেছে। খানাখন্দ ঝোপঝাড় ভেঙে সে ছুটছে। মনে হচ্ছে সে আর দৌড়াতে পারবে না, হুমড়ি খেয়ে পড়বে। মৃতদেহ এখনো তাকে ডাকছে। মৃতদেহের কণ্ঠস্বর ক্ষীণ, সেই স্বর বাতাস ভাসিয়ে নিয়ে যাচ্ছে। লিলিয়ানের কান পর্যন্ত পৌঁছাতে পারছে না। এই অবস্থায় লিলিয়ানের ঘুম ভাঙল। তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। জেগে ওঠার পরেও সে অনেকক্ষণ ভয়ে ঠকঠক করে কাঁপল। তার ভয়ের অনেকগুলি কারণের একটি হচ্ছে, যে যুবক মৃতদেহটি ভেসে যাচ্ছিল সেই যুবক তার চেনা। যুবকের নাম তাহের। দেখা হয়েছিল ইয়েলোস্টোন পার্কে। তার গায়ে ছিল হলুদ রঙের গলাবন্ধ সোয়েটার। স্বপ্নেও এই একই সোয়েটার ছিল, তবে তার রং ছিল ধূসর। তীব্র ভয় অনেকটা যেমন হঠাৎ করে আসে তেমনি চলে যায়। রোদ ওঠার সঙ্গে সঙ্গে লিলিয়ানের ভয় কেটে গেল। শুধু যে ভয় কাটলো তাই না, হাসিও পেতে লাগলো। তার মনে হলো সে এমন কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি। নদী দেখেছে, নদী কোনো ভয়ঙ্কর জিনিস নয়। নদী দেখার কারণও আছে। আগের দিন পুরোটা সময় কাটিয়েছে ওল্ড ফেইথফুল হ্রদের তীরে। তাহের নামের ছেলেটিকে জড়িয়ে স্বপ্ন দেখেছে, সেটাও স্বাভাবিক। তার সঙ্গে দেখা হয়েছে। সাক্ষাৎ পর্ব খুব সুখকর ছিল না। মস্তিষ্ক এই ব্যাপারগুলি তার নিজের মতো করে সাজিয়েছে। লিলিয়ানের পরিষ্কার মনে আছে, ছোটবেলায় সে যার সঙ্গে ঝগড়া করত রাতে তাকেই স্বপ্ন দেখত। সেই স্বপ্নগুলিও হতো ভয়ঙ্কর। লিলিয়ান ঠিক করলো আজ ইউনিভার্সিটিতে যাবে না। আজ একটা মাত্র ক্লাস, এই ক্লাস এমন জরুরি নয়, না করলে ক্ষতি হবে না। তার চেয়ে বরং ক্যান্টিনে যাওয়া যাক। কোনো কাজ পাওয়া যায় কিনা সেই চেষ্টা করা যেতে পারে। 4-5 ঘন্টা কাজ করতে পারলে ইয়েলোস্টোন পার্কের খরচ কিছুটা উঠে আসবে। ক্যান্টিনে কোনো কাজ পাওয়া গেল না। সে সুইমিং পুলের দিকে গেল। অকারণে যাওয়া। সাঁতার কাটতে হলে টিকিট লাগবে। তার টিকিট কাটার মতো ডলার নেই। কি অদ্ভুত এই দেশ আমেরিকা! কারো মুখে ডলার ছাড়া অন্য শব্দ নেই। লিলিয়ান বেশ অনেকক্ষণ সুইমিং পুলে সাঁতার কাটা দেখল। তার কাছে সব সময় মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের একটি হচ্ছে মানুষের সাঁতারের দৃশ্য। মানুষ যদি উঠতে পারত তাহলে সেই দৃশ্য নিশ্চয়ই খুব সুন্দর হতো। লিলিয়ান স্যান্ডউইচ কিনে ইউনিভার্সিটি বোটানিক্যাল গার্ডেনের দিকে গেল। লাঞ্চ খাওয়ার জন্য তার এখানে একটি প্রিয় জায়গা আছে। মেপল গাছের নিচে বাঁধানো বেদি। গাছের পাতা হলুদ হতে শুরু করেছে। কি সুন্দর লাগছে গাছটাকে। সে একা একা সন্ধ্যা পর্যন্ত গাছের নিচে বসে রইল। আরো কিছুক্ষণ বসতো। শীত শীত করছে। সোয়েটারে শীত মানছে না। তাছাড়া ঘুমও পাচ্ছে। পড়াশোনাও করা দরকার। মনে হচ্ছে আজ পড়া হবে না, সকাল সকাল শুয়ে পড়তে হবে। আশ্চর্য ব্যাপার, আজ রাতেও লিলিয়ানের ঘুম হলো না। শেষ রাতের দিকে তন্দ্রা মতো হলো। তন্দ্রায় দেখলো দুঃস্বপ্ন। আগের রাতের স্বপ্নটাই অন্যভাবে দেখা। সে এবং তাহের দৌড়াচ্ছে, প্রাণপণে ছুটছে। তাদের তাড়া করছে ভয়ঙ্কর কিছু মানুষ। তাহের বলছে, লিলিয়ান আমার হাত ধরো, আমি দৌড়াতে পারছি না, প্লিজ আমার হাত ধরো। লিলিয়ান চিৎকার করে জেগে উঠল। নিজেকে শান্ত করতে তার সময় লাগলো। হিটিং কয়েল দিয়ে গরম 1 কাপ কফি খেয়ে মাকে চিঠি লিখতে বসলো। মা, আমার কি জানি হয়েছে, দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন। আমার রাতে ঘুম হচ্ছে না। তুমি চার্চে গিয়ে আমার নামে 2টা বাতি জ্বালিও। এই পর্যন্ত লিখে লিলিয়ান চিঠি ছিঁড়ে ফেলল। এই ধরনের চিঠি মাকে দেওয়ার কোনো মানে হয় না। তিনি শুধু শুধু দুশ্চিন্তায় পড়বেন। তার হাঁপানির টান উঠে যাবে। সে নতুন একটি চিঠি লিখল। সেখানে খুব সুন্দর করে লেখা হলো ইয়েলোস্টোন পার্কে বেড়াতে যাবার বর্ণনা, ইউনিভার্সিটি সুইমিং পুলে সাঁতারের আনন্দ বিবরণ। ভোর 7টায় সে তৈরি হলো ইউনিভার্সিটিতে যাবার জন্য। আয়নায় একবার নিজেকে দেখলো। 2 রাত ঘুম হয়নি, কিন্তু চেহারায় ক্লান্তির কোনো ছাপ নেই। তার নিজের কাছে মনে হলো আজ তার চোখ অন্য দিনের চেয়ে অনেক উজ্জ্বল।
আজ লাঞ্চ আওয়ারের আগে কোনো ক্লাস নেই, কিন্তু টার্ম পেপার জমা দিতে হবে, লাইব্রেরিতে বইপত্র ঘাঁটাঘাঁটি করতে হবে। বিরক্তিকর কাজগুলির মধ্যে একটি। যে বইটি তার প্রয়োজন দেখা যাবে সেটি ছাড়া সব বই আছে। এক একদিন এক একজনের ভাগ্য খুব ভালো থাকে। আজ লিলিয়ানের ভাগ্য খুবই ভালো। যে বইগুলি তার দরকার ছিল সবই সে পেয়ে গেল। বাড়তি পেল একটি মনোগ্রাফ। তার টার্ম পেপারের সঙ্গে মনোগ্রাফের কোনো বেশ কম নেই। টুকে ফেললেই হয়। 2 ঘন্টার মধ্যে টার্ম পেপার লেখা শেষ হলো। লিলিয়ান কফি হাউসে কফি খেতে গেল। ঘুম ঘুম লাগছে। কফি খেয়ে ঘুম তাড়াতে হবে, নয়তো ক্লাস করা যাবে না। কফি হাউস ছাত্রছাত্রীতে ঠাসা। এখন লাঞ্চ আওয়ার। কফি শপে এত ভিড় থাকার কথা নয়। আজ এত ভিড় কেন? আজ কি সস্তায় কফি দিচ্ছে, না ফ্রি ফ্রি কফি দিচ্ছে? কফি হাউস মাঝে মাঝে কিছু একটা কায়দা করে নোটিশ দিয়ে দেয়। আজ বেলা 9টা থেকে 9:30 পর্যন্ত ফ্রি কফি। ব্যবসার নতুন কোনো চাল। আজও এরকম কিছু হয়েছে বোধহয়। লিলিয়ান কফির মগ হাতে জায়গা খুঁজছে, তখন শুনলো হাত উঁচিয়ে কে তাকে ডাকছে। হ্যালো লিলিয়ান, এদিকে এসো, জায়গা আছে। লিলিয়ান তাকিয়ে দেখে তাহের। সে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর এগিয়ে গেল। তাহের হাসি মুখে বলল, এত তাড়াতাড়ি তোমার দেখা পাবো ভাবিনি। তুমি কি এই ইউনিভার্সিটির ছাত্রী? হ্যাঁ। আমি যাচ্ছিলাম পাশ দিয়ে, কি মনে করে ঢুকেছি। তোমার সাবজেক্ট কি? অ্যানথ্রোপোলজি। দাঁড়িয়ে আছো কেন, বসো। লিলিয়ান বসবে কিনা বুঝতে পারছে না। তার অস্বস্তি লাগছে। মনে হচ্ছে বসা ঠিক হবে না। এই মানুষটির সঙ্গে যোগাযোগের ফল শুভ হবে না। এর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। তাছাড়া এই লোক তার সঙ্গে এমন আন্তরিক ভঙ্গিতে কথা বলবে কেন? এই অধিকার তাকে কে দিয়েছে? তুমি কিছু খাবে? কফি? কফিতে ক্রিম থাকবে না ব্ল্যাক কফি? আমি কিছু খাবো না। কাপাচিনো কফি খাবে? প্রচুর ফেনা থাকে, এক গাদা মিষ্টি দিয়ে বানানো হয়, দারুণ মজা। তুমি বসো, আমি নিয়ে আসছি। তাহের কফি নিয়ে ফিরে এসে দেখে লিলিয়ান শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে। মেয়েটিকে তার খুব অসহায় মনে হলো। শুধু অসহায় না, ক্লান্ত, বিষণ্ণ। এই বয়সী মেয়েরা অনেক হাসি খুশি থাকে। কফি কেমন লাগছে? বেশ মিষ্টি। এক এক ধরনের কফির এক এক নিয়ম। এই কফি খেতে হয় প্রচুর মিষ্টি দিয়ে। তোমার কি মন খারাপ? না, দেখে মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। লিলিয়ান কিছু বলবে না ভেবেও বলে ফেলল, রাতে আমার ঘুম হয়নি। তাহের হেসে ফেলল, শব্দময় হাসি। আশেপাশে টেবিল থেকে ছাত্রছাত্রীরা তাকাচ্ছে। অনেকের ভুরু কুঁচকে গেছে। কোনো বিদেশি তাদের দেশের কফি শপে বসে সবাইকে অগ্রাহ্য করে এমন হাসি হাসবে তা বোধহয় এদের পছন্দ নয়। তাহের লিলিয়ানের দিকে ঝুঁকে এসে বলল, শোনো লিলিয়ান, মাঝে মাঝে রাতে ঘুম না হওয়াই সুস্থ মানুষের লক্ষণ। শুধুমাত্র পশুদেরই রাতে ঘুমের অসুবিধা হয় না, মানুষের হয়। আমাকে দেখো, আমি বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ি। এজন্য নিজেকে পশু পশু লাগে। হা হা হা। আবারও সেই হাসি। আবারও লোকজন চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। লিলিয়ান বলে উঠল, আমি উঠব, কফির জন্য ধন্যবাদ। আহা, বসো আর খানিকক্ষণ। না না, কাল তো ছুটি, এত তাড়া কিসের? এখান থেকে 90 কিলোমিটার দূরে একটা পেট্রোফাইড ফরেস্ট আছে। পুরো জঙ্গল পাথর হয়ে আছে। আমি আগামীকাল যাব ভাবছি। দিনে দিনে ফিরে আসা যাবে। তুমি কি আগ্রহী? না, আমি আগ্রহী না। আমার বেড়াতে ভালো লাগে না। ওই দিন ইয়েলোস্টোন পার্কে কিন্তু খুব বেড়াচ্ছিলে। ওই দিন ভালো লেগেছিল, এখন লাগবে না। লিলিয়ান বের হচ্ছে, তাহের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাকে মুখের উপর না বলা হয়েছে, তবু কোনো বিকার নেই। অদ্ভুত নির্লজ্জ ধরনের ছেলে তো। সাধারণত আমেরিকান ছেলেগুলো এরকম হয়, আঠার মতো লেগে থাকে। এ তো বিদেশি এক ছেলে, তার মান অপমান বোধ আরো খানিকটা থাকা উচিত ছিল না? লিলিয়ান বলল, আর আসতে হবে না, আমি যাচ্ছি। তাহের বলল, আবার দেখা হবে, ভালো থাকো। রাত জেগে জেগে তুমি যে উচ্চ শ্রেণীর মানব সন্তান তা প্রমাণ করতে থাকো। হা হা হা। ভালো কথা। তুমি কি আমার টেলিফোন নাম্বার রাখবে? রাতে দুঃস্বপ্ন দেখলে টেলিফোন করতে পারো। আমি অন্যের টেলিফোন নাম্বার রাখি না।
অন্যের টেলিফোন নাম্বারই তো রাখতে হয়, নিজেরটা তো মনেই থাকে। হা হা হা। আমি যাচ্ছি। লিলিয়ান দ্রুত করিডোরে চলে এলো। সে এমনিতেই দ্রুত হাঁটে, আজ আরো দ্রুত হাঁটছে। মেমোরিয়াল ইউনিয়নের বাইরে এসে হাঁপ ছাড়ল। পেছনে ফিরে তাকালো, তাহেরকে দেখা যাচ্ছে না। নাছোড়বান্দা হয়ে সে যে পিছনে পিছনে আসেনি, এতেই লিলিয়ান আনন্দিত। লিলিয়ান তার অ্যাপার্টমেন্টে ফিরল না, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটতে বের হলো। আজ সারাদিন সে হাঁটবে। হেঁটে হেঁটে এমন ক্লান্ত হবে যে বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়বে। ঘুমোতে যাবার আগে হট শাওয়ার নেবে, এক গ্লাস আগুন গরম দুধ খাবে, বিছানায় নতুন চাদর বিছিয়ে রাখবে। তার ঘুমের সমস্যা আছে। এক রাত ঘুম না হলে পরপর কয়েক রাত ঘুম হয় না। বেশিক্ষণ হাঁটতে হলো না, অল্প হেঁটেই লিলিয়ান ক্লান্ত হয়ে পড়ল। মলগুলোতে ঘুরতে এখন আর ভালো লাগছে না। ইচ্ছা করছে অ্যাপার্টমেন্টে ফিরে বিছানায় শুয়ে পড়তে। এখন বিছানায় যাওয়াটা হবে বিপজ্জনক। খানিকক্ষণ ঘুম হবে, কিন্তু রাতটা কাটবে অঘুমো। লিলিয়ান স্যান্ডউইচ কিনল, পার্কে বসে একা একা খেলো। একা একা খাওয়া খুব কষ্টের। খাবার সময় একজনকেও পাশে থাকা দরকার, যে প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলবে, হাসবে। লিলিয়ানের এমন কেউ নেই। কোনোদিন কি হবে? প্রিয় একজন কি থাকবে পাশে? কে হবে সেই মানুষটি? চার্চের পাদ্রী মাথায় হোলি ওয়াটার ছিটিয়ে বুকে ক্রুশ স্পর্শ করে বলবেন, তোমাদের দুজনকে আমি স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলাম। মৃত্যু এসে তোমাদের বিচ্ছিন্ন না করা পর্যন্ত একজন থাকবে অন্যের পাশে, সুখে দুঃখে আনন্দে বেদনায়। টিল ডেথ ডু ইউ পার্ট। লিলিয়ানের চোখে পানি এসে যাচ্ছে। সে পার্কের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। মন শান্ত হচ্ছে না। সে এক ধরনের হাহাকার বোধ করছে। মনে হচ্ছে এই অপরূপ দৃশ্য একা দেখার নয়, দুজনে মিলে দেখার। লিলিয়ান অ্যাপার্টমেন্টে ফিরল সন্ধ্যা মেলাবার পর। ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছে। মনে হচ্ছে এক সেকেন্ডও সে জেগে থাকতে পারবে না। হট শাওয়ার নেয়া, গরম দুধ খাওয়া, বিছানার চাদর বদলানো কিছুই তার পক্ষে সম্ভব হলো না। সে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। সে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। গাঢ় গভীর ঘুম, যে ঘুমের সময় মানুষ মানুষ থাকে না, পাথরের মতো হয়ে যায়। গভীর ঘুমের স্বপ্নগুলো অন্যরকম হয়। স্বপ্ন আর স্বপ্ন থাকে না, বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা ঘুমের স্বপ্নগুলি হয় হালকা, অস্পষ্ট কিছু লজিকবিহীন এলোমেলো ছবি। গাঢ় ঘুমের স্বপ্ন স্পষ্ট, যুক্তি নির্ভর। আজ লিলিয়ান দেখল গাঢ় ঘুমের স্বপ্ন। স্বপ্নে সে এবং তাহের দুজন পাশাপাশি শুয়ে আছে। তাহের ঘুমুচ্ছে, সে জেগে আছে। ঘুমের মধ্যে তাহের অস্ফুট শব্দ করল। লিলিয়ান হাত রাখলো তাহেরের গায়ে। হাত ভেজা ভেজা লাগছে। সে চোখের সামনে হাত মেলে ধরল। হাত রক্তে লাল। সে চেঁচিয়ে উঠল। লিলিয়ানের ঘুম ভাঙল নিজের চিৎকারে। বাকি রাত সে ঘুমলো না, জেগে বসে রইল। ভোরবেলা টেলিফোন করলো মাকে। কেমন আছো মা? আমি ভালো আছি। তোর গলায় এমন শোনাচ্ছে কেন? তোর কি হয়েছে? কদিন ধরে আমি খুব দুঃস্বপ্ন দেখছি। কি দুঃস্বপ্ন? ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন। একটা বিদেশি ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন। এ ছেলের সঙ্গে কি তোর পরিচয় আছে? না, দুদিন কথা হয়েছে। কি রকম কথা? সাধারণ কথা, তেমন কিছু না। ছেলেটার মধ্যে নিশ্চয় এমন কিছু আছে যা দেখে তুই ভয় পেয়েছিস। তেমন কিছু নেই মা, ভালো ছেলে। দুদিনের আলাপে কি করে বুঝলি ভালো ছেলে? লিলিয়ান জবাব দিল না। তার মা কয়েকবার বললেন, হ্যালো হ্যালো। লিলিয়ান, শুনতে পাচ্ছিস? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। হ্যালো। লিলিয়ানের সবচেয়ে ছোট বোন রনি কাঁদছে। রান্নাঘরে মা নিশ্চয়ই কল ছেড়ে রেখেছে। পানি পড়ার শব্দ আসছে। হ্যালো লিলিয়ান, হ্যালো। টেলিফোনটায় কি হলো কিচ্ছু শুনতে পাচ্ছি না। লিলিয়ান বলল, মা, রনি কাঁদছে, তুমি ওকে দেখো। আমি টেলিফোন রাখলাম। না না, টেলিফোন রাখিস না, তুই আমার কথা শোন মা। তুই একজন ভালো ডাক্তার দেখা। টাকা যা লাগে লাগুক, আমি যেভাবেই হোক ডলার পাঠাবো। কিছুদিন পর পর তুই এমন দুঃস্বপ্ন দেখিস, এটা তো ভালো কথা না।
টেলিফোন রাখলাম মা। না না। লিলিয়ান টেলিফোন রাখলো না, কানে লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এখনো রওনের কান্না শোনা যাচ্ছে। বাথরুমের ট্যাপ দিয়ে পানি পড়ার শব্দ আসছে। কেউ একজন বোধহয় এসেছে তাদের বাড়িতে। কলিং বেল টিপছে, ক্রমাগত বেল বাজছে। লিলিয়ানের মা কাঁদো কাঁদো গলায় বলে যাচ্ছেন, হ্যালো লিলিয়ান, হ্যালো। কি হলো টেলিফোনটায়? কোনো কথা শুনতে পাচ্ছি না। অপারেটর, হ্যালো অপারেটর। লিলিয়ান মার কথা অগ্রাহ্য করল না, কোনোদিনও করে না। সে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে গেল। ইউনিভার্সিটির সাইকিয়াট্রিস্ট। এরা বলে স্টুডেন্ট কাউন্সিলর। ছাত্রছাত্রীদের নানান ধরনের সমস্যা নিয়ে এরা কথা বলেন। একসময় ছাত্রছাত্রীদের সমস্যা ছিল পড়াশোনা কেন্দ্রিক, কোর্স ভালো লাগছে না, গ্রেড খারাপ হচ্ছে, এই জাতীয়। এখনকার সমস্যা বেশিরভাগই মানসিক, যে কারণে স্টুডেন্ট কাউন্সিলরদের মধ্যে অন্তত একজন থাকেন সাইকিয়াট্রিস্ট। লিলিয়ান যার কাছে গেল তার নাম ভারমান, ডক্টর এঙ্গেলস ভারমান। ভদ্রলোক ভারিক্কি ধরনের বেটেখাটো মানুষ। তার মুখ ভর্তি দাড়ি গোঁফ, চুল দাড়ি সবই পাকা। ফর্সা গায়ের রঙের সঙ্গে চুলের রং মিলেমিশে একাকার হয়ে গেছে। চোখের মোটা ফ্রেমের চশমাটা ঝুলে আছে নাকের উপর। ভদ্রলোক তাকালো চশমার ফ্রেমের উপর দিয়ে। লিলিয়ানের মনে হলো ভদ্রলোকের চোখ খুব সুন্দর। তিনি তাকাচ্ছেন মমতা নিয়ে। ডাক্তাররা যখন রোগীর দিকে তাকান তখন রোগটাকে দেখার চেষ্টা করেন, মানুষটাকে নয়। এই ডাক্তার মানুষটাকে দেখার চেষ্টা করছেন। লিলিয়ান বলল, গুড মর্নিং ডক্টর এঙ্গেলস ভারমান। গুড মর্নিং লিটল মিস। আমার নাম লিলিয়ান। গুড মর্নিং লিটল মিস লিলিয়ান। গুড মর্নিং স্যার। বলো তো লিলিয়ান, তুমি কেমন আছো? আমি খুব ভালো নেই। শুনে খুশি হলাম। সারাক্ষণ ভালো থাকা কোনো কাজের কথা না। তোমরা যদি সারাক্ষণ ভালো থাকো তাহলে আমরা কি করব? তোমার সমস্যা কি এখন তা বলো। সহজভাবে বলো, খোলাখুলি বলো। আমার ঘুম হচ্ছে না। এটা কোনো সমস্যাই না। ঘুম না হলে 1,00,000 ধরনের ঘুমের ওষুধ আছে। আর কি সমস্যা? ঘুম হলেই দুঃস্বপ্ন দেখি। তুমি তো ভালো আছো ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে। আমি দেখি জেগে জেগে। চারদিকে যা দেখছি সবই দুঃস্বপ্ন। গতকাল কি হয়েছে শোনো। সাবওয়ে দিয়ে আসছি, আমার চোখের সামনে একজন মহিলার ব্যাগ এক কালো ছোকরা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালালো। এতগুলি লোক আমরা কেউ কোনো কথা বললাম না, সবাই তাকিয়ে তাকিয়ে দেখলাম। এটা কি বড় ধরনের দুঃস্বপ্ন না? আপনিও কিছু বলেননি? না, আমি হচ্ছে অবজারভার। আমি বসে বসে দেখেছি। লিলিয়ান বলল, অন্যরাও হয়তো আপনার মতো কোনো অজুহাত তৈরি করে বসেছিল। ডক্টর এঙ্গেলস ভারমান হাসতে হাসতে বললেন, তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমার কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা হয় কম বুদ্ধির মানুষদের। এরা কিচ্ছু বুঝতে চায় না, কিন্তু তুমি বুঝবে। যুক্তি দিয়ে বোঝালে বুঝবে। এখন সুন্দর করে তোমার সমস্যা বলো, নাকি বলার আগে কফি খেয়ে নেবে? কফি খাবো। ওই টেবিলে কফি মেকার আছে, তোমার জন্য আনো এবং আমার জন্যও আনো। কফির কাপে চুমুক দিতে দিতে তোমার সমস্যার কথা বলো। আমার বদ অভ্যাস হচ্ছে আমি চশমার ফাঁক দিয়ে তাকাই। আশা করি এতে কোনো সমস্যা হবে না, কারণ আমার চোখ খুব সুন্দর। ঠিক বলিনি? জি, ঠিক বলেছেন। লিলিয়ান খুব গুছিয়ে তার সমস্যার কথা বলল। ডক্টর ভারমান কোনো প্রশ্ন করলেন না, চুপচাপ শুনে গেলেন। এক ফাঁকে উঠে গিয়ে আবার কফির পেয়ালা ভর্তি করে আনলেন। লিলিয়ান কথা শেষ করবার পর ডক্টর ভারমান মুখ খুললেন। তিনি নরম গলায় বললেন, তোমার পরিবারের লোক সংখ্যা কত? অনেক। আমাদের যৌথ পরিবার। আমার 2 চাচা এবং বাবা, এরা 3 ভাই একসঙ্গে থাকেন। একত্রে রান্না হয়? হ্যাঁ, একসঙ্গে রান্না হয়। তবে আমাদের পজার চাচা কিছুদিন পর পর রাগ করেন বলে এখন থেকে তিনি আলাদা রান্না বান্না করবেন। কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। 2-1 দিন আলাদা রান্না হয়, তারপর আবার আগের জায়গায় ফিরে আসেন। তোমাদের চাচাদের মধ্যে কি খুব মিল? মোটেও মিল নেই। সারাক্ষণ ঝগড়া করছেন, কিন্তু তারপরেও একজন অন্যজনদের ছাড়া চলতে পারেন না। আমার মনে হয় ঝগড়া করার জন্যই তাদের একসঙ্গে থাকা প্রয়োজন। ব্যাপারটা মজার। তুমি প্রথম বাইরে পড়তে এসেছো? জি।
তুমি যখন বিদেশে রওনা হলে তখন তোমার পরিবারের সদস্যরা কি করলো? সবাই খুব কাঁদলো। আমার পজার চাচা পুরো একদিন এক রাত না খেয়ে দরজা বন্ধ করে ঘরে বসেছিলেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে খাওয়ানো হয়। ডাক্তার ভার্মান পাইপ ধরাতে ধরাতে বললেন, তোমার সমস্যার মূল কারণ হচ্ছে তোমার পরিবার। তুমি এমন এক ক্লোজ পরিবার থেকে এসেছো যে পরিবারের সদস্যরা ভালোবাসার কঠিন জালে তোমাকে আটকে রেখেছে। তুমি জাল ছিঁড়তে চাচ্ছ, পারছো না। আপনি ভুল বললেন, আমি জাল ছিঁড়তে চাচ্ছি না। তুমি চাচ্ছ, কিন্তু তোমার মন তাতে সায় দিচ্ছে না। তোমার মনে একই সঙ্গে দুটি বিপরীত ধারা কাজ করছে। একটি ধারা তোমাকে জাল কেটে বেরিয়ে আসতে বলছে, অন্যটি তা করতে দিচ্ছে না। এতে মনে প্রচন্ড চাপ পড়ছে। এর সঙ্গে আমার দুঃস্বপ্নের সম্পর্ক কি? আমি দুঃস্বপ্ন দেখছি অন্য একজনকে নিয়ে। সম্পর্ক আছে। ওই ছেলেটিকে দেখেই তোমার জাল কেটে বেরিয়ে আসবার কথা মনে হলো। তোমার মনের একটি অংশ তাতে সায় দিল না। সৃষ্টি হলো প্রচন্ড চাপের। দুঃস্বপ্নগুলি চাপের ফল, আর কিছুই না। ছেলেটিকে তোমার খুব ভালো লেগে গেছে, তুমি তা স্বীকার করতে চাচ্ছ না। ছেলেটিকে ভালো লাগার কিছু নেই। আমার ধারণা আছে। তুমি তোমার পরিবারের সদস্যদের মধ্যে কাকে সবচেয়ে ভালোবাসো? পজার চাচাকে। চিন্তা করে দেখো তো, পজার চাচার স্বাভাবিক চরিত্রের সঙ্গে তোমার ওই ছেলেটির স্বভাব চরিত্রের কোনো মিল আছে কিনা? কোনো মিল নেই। ভালো করে চিন্তা করো, আমার ধারণা আছে। পজার চাচা অকারণে হো হো করে হাসেন। ওই ছেলেটিও হাসে। আর এইসব নিয়ে ভাবতে আমার ভালো লাগছে না। আমি যে তোমার সমস্যাটা ধরিয়ে দিয়েছি তা কি বুঝতে পেরেছ? লিলিয়ান জবাব দিল না। ডাক্তার ভার্মান হাসলেন। লিলিয়ান বলল, আমাকে আপনি কি করতে বলেন? উপদেশ চাচ্ছ? হ্যাঁ। আমি তোমাকে কোনো উপদেশ দেব না। তুমি কি করবে না করবে তা তোমার ব্যাপার। আমি সমস্যা ধরিয়ে দিয়েছি, সমস্যা সমাধানের দায়িত্ব তোমার। কারণ সমস্যাটা তোমার, আমার নয়। লিলিয়ান উঠে দাঁড়ালো, ফিরে গেল অ্যাপার্টমেন্টে। প্রায় 1 ঘন্টার মতো চুপচাপ বিছানায় শুয়ে রইল। তারপর উঠে হাতে মুখে পানি ছিটালো। সে তার সবচেয়ে সুন্দর পোশাকটা পরল। অনেক সময় নিয়ে চুল আঁচড়ালো। তার সম্বল অল্প কিছু ডলারের সবকটা সঙ্গে নিয়ে বেরুলো। সে তাহেরকে খুঁজে বের করবে। এই শহরের মেডিকেল স্কুলের একজন বিদেশি ছাত্রের ঠিকানা বের করা কঠিন হবার কথা না। তবে লিলিয়ান প্রথমে গেল ডাউনটাউনের একটি ফুলের দোকানে। $10 দিয়ে সে 25টা চমৎকার গোলাপ কিনল। আধ ফোটা গোলাপ, আগুনের মতো টকটকে রং। চিরকাল ছেলেরাই মেয়েদের জন্য ফুল কিনেছে। মাঝে মধ্যে নিয়মের হেরফের হলে কিচ্ছু আসে যায় না। কলিং বেল টেপার সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। তাহের খুব স্বাভাবিক গলায় বলল, এসো লিলিয়ান। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হওয়া অস্বাভাবিক না যে সে লিলিয়ানের জন্যই অপেক্ষা করছিল। লিলিয়ান বলল, আমি যে এখানে আসবো তা কি আপনি জানতেন? তাহের বলল, জানবো কি করে, আগে তো বলনি। আমাকে দেখে অবাক হননি? আমি এত সহজে অবাক হই না। ছোটবেলায় বাবার সঙ্গে রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ করে রিক্সা থেকে পড়ে গেলেন। নেমে গিয়ে দেখি মরে পড়ে আছেন। সেই থেকে অবাক হওয়া ছেড়ে দিয়েছি। লিলিয়ানের চোখে মুখে হকচকিত ভাব। তার ফর্সা কপাল ঘামছে। হাতের গোলাপগুলি নিয়েও সে বিব্রত। তাহের বলল, ফুলগুলি কি আমার জন্যে? হুম। দাও আমার হাতে, তুমি বসো। না। দাঁড়িয়ে থাকার জন্য এসেছো? লিলিয়ান কি বলবে বুঝতে পারছে না। সত্যি তো, সে কি জন্য এসেছে, কেনই বা এসেছে? সে তাকালো চারদিকে। অবিবাহিত পুরুষের ঘর, এক পলকেই বোঝা যায়। টেবিলে বা দেয়ালে কোনো তরুণীর ছবি নেই। এটা একটা বড় ব্যাপার। বিছানার কাছে পিন আপ পত্রিকা নেই। লিলিয়ান ক্ষীণ গলায় বলল, আমি এখন চলে যাব। চলে যাবে, ভালো কথা, চলে যাও। হঠাৎ করে এক গাদা ফুল নিয়ে এসে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো। আপনাকে বিব্রত করার জন্যে আমি দুঃখিত। আমি মোটেও বিব্রত হইনি, বিস্মিত হচ্ছি।
অন্যদের বিস্ময় যেমন চোখে মুখে ফুটে ওঠে, আমার বেলায় তা হয় না বলেই তোমার কাছে মনে হচ্ছে আমি পুরো ব্যাপারটা খুব সহজভাবে নিচ্ছি। আসলে তা নয়। আমার ঠিকানা কোথায় পেলে? জোগাড় করেছি। কেন? লিলিয়ান চুপ করে রইল। তাহেরের মনে হলো এই মেয়ে আর কোনো প্রশ্নের জবাব দেবে না। মেয়েটিকে সহজ করার কোনো পথও সে খুঁজে পাচ্ছে না। কি বললে সে সহজ হবে? লিলিয়ান, তুমি কি পেট্রিফাইড ফরেস্টটা দেখতে চাও? ওই দিন আমি যাইনি। তুমি যেতে চাইলে আজ যেতে পারি। সন্ধ্যায় চলে আসতে পারবো। আমি আমার অ্যাপার্টমেন্টে ফিরে যাব। বেশ তো, ফিরে যাবে, আমি তোমাকে পৌঁছে দেব। আপনাকে পৌঁছে দিতে হবে না। তুমি লক্ষ্য করনি বোধহয় বাইরে খুব ঠান্ডা পড়ছে। এই ঠান্ডায় তুমি এমন পাতলা কাপড় পরে কি করে এসেছো সেও এক রহস্য। তুমি আমার সঙ্গে যেতে না চাইলে একাই যাবে। আমার একটা ওভারকোট আছে, সেটা গায়ে চাপিয়ে চলে যেতে পারবে। নাকি আমার ওভারকোটও গায়ে দেবে না? লিলিয়ান বসলো। সে যে বসেছে তাতে সে নিজেও অবাক হয়েছে। তার কাছে মনে হচ্ছে পুরো ব্যাপারটা স্বপ্নে ঘটছে। সে নিজের ইচ্ছেতে কিছুই করছে না। যা তাকে করতে বলা হচ্ছে তাই সে করছে। পুরো ঘটনা অন্য কেউ ঘটাচ্ছে। সে অন্য কেউটা কে? লিলিয়ান? হুম। কফি খাবে? হুম। শুনে খুশি হলাম। আমি কফি তৈরি করছি। তুমি সহজ এবং স্বাভাবিক হতে চেষ্টা করো। তারপর তোমার কাছে কয়েকটা জিনিস জেনে নেব। যা যা জানতে চাই তাও বলে দিচ্ছি। 1, হঠাৎ তুমি একগাদা ফুল নিয়ে আমার কাছে কেন এসেছো? 2, আজ যে আমার জন্মদিন তা তুমি কিভাবে জানো? লিলিয়ান বিস্মিত হয়ে বলল, আজ আপনার জন্মদিন? তাহের বলল, আমি দ্বিতীয় প্রশ্নটির জবাব পেয়ে গেছি। আজ যে আমার জন্মদিন তা তুমি জানো না। এখন বাকি রইল প্রথম প্রশ্ন। তুমি প্রশ্নটির জবাব নিয়ে ভাবতে থাকো। আমি একটু গ্রোসারি শপে যাব। ঘরে কফি, চিনি, ক্রিম কিছুই নেই। আমি কি আপনার এখান থেকে একটা টেলিফোন করতে পারি? হ্যাঁ, পারো। একটা লং ডিস্টেন্স কল করব। একটা কেন, 10টা করো। তুমি আমার এখানে আসায় আমি নিজে যে কি পরিমাণ খুশি হয়েছি তা কোনোদিন তুমি বুঝবে না। প্রথম দেখাতেই ভালোবাসা, এ জাতীয় কিছু কথা সাহিত্যে প্রচলিত আছে। এই জাতীয় বায়বীয় কথা আমি কখনো বিশ্বাস করতাম না। তোমাকে ওল্ড ফেইথফুল লেকের কাছে দেখে প্রথম মনে হলো সাহিত্যের এই কথাটি মিথ্যা না। মেয়েদের পেছনে ঘোরা আমার স্বভাব নয়। তারপরেও আমি খুঁজে খুঁজে তোমার অ্যাপার্টমেন্ট বের করেছি। ওই দিন তোমার সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা হলো। তোমার বোধহয় ধারণা পুরো ব্যাপারটা কাকতালীয়। আসলে তা না। আমি প্রায়ই তোমাদের মেমোরিয়াল ইউনিয়নে বসে থাকতাম, এই আশায় যে তোমার সঙ্গে দেখা হবে। দেখা হলেই বলবো পাশ দিয়ে যাচ্ছিলাম। কবে, কোথায়, কোন রুমে তোমার ক্লাস তাও আমি জানি। প্রমাণ দেব? লিলিয়ান তাকিয়ে আছে, কিছু বলছে না। তাহের আগের মতোই সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আজ ছিল তোমার টার্ম পেপার জমা দেওয়ার শেষ দিন। আমি কি ঠিক বলেছি? লিলিয়ান অন্যদিকে তাকিয়ে হাসল। আমি কফি নিয়ে আসতে যাচ্ছি। আমার আসতে খানিকটা দেরি হবে। আমার জন্মদিন উপলক্ষে একটা ভালো হোটেলে আমি তোমাকে নিয়ে যাব খেতে। দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। খাওয়ার শেষে আমি তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেব। তুমি যে এসেছো এতেই আমি খুশি। এর বেশি আমি কিচ্ছু আশা করিনি। যা হয়েছে তাই যথেষ্ট। যদিও জানি না ঘটনা এমন কেন ঘটলো, ব্যাখ্যা নিশ্চয়ই আছে। তোমার ইচ্ছা করলে তুমি ব্যাখ্যা করবে, ইচ্ছা না করলে করতে হবে না। তাহের ঘর ছেড়ে চলে গেল। লিলিয়ান উঠে দরজা বন্ধ করলো। টেলিফোন করলো তার মাকে। লিলিয়ানের মা আতঙ্ক মেশানো গলায় বলল, আমি এর মধ্যে 3বার তোর অ্যাপার্টমেন্টে টেলিফোন করেছি। আমরা চিন্তায় অস্থির। চিন্তার কিছু নেই মা। তুই কি গিয়েছিলি কোনো ডাক্তারের কাছে? হ্যাঁ। ডাক্তার কি বললেন? ডাক্তার নতুন কিছু বলেনি। আমি যা জানতাম তাই বলেছেন। আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি জানতি? লিলিয়ান হাসলো, শব্দ করে হাসলো। লিলিয়ানের মা বললেন, কি হলো, হাসছিস কেন? হাসি আসছে তাই হাসছি। তুই এখন কোথায়? কেন, আমার অ্যাপার্টমেন্টে? না, তুই অন্য কোনো জায়গায়। কি করে বুঝলে? আমি জানি, আমার মন বলছে।
তুই কি ওই ছেলেটির কাছে? হ্যাঁ। কেন, ওখানে কেন? কি হচ্ছে লিলিয়ান? ভয়ের কিছু নেই মা। অবশ্যই ভয়ের কিছু। তুই কেন ওই ছেলের কাছে গেলি? লিলিয়ান খানিকক্ষণ চুপ করে রইল। ওপাশ থেকে ভদ্রমহিলা বারবার বলতে লাগলেন, হ্যালো হ্যালো। মা শোনো, আমি খুব সম্ভব এই ভদ্রলোককে বিয়ে করব। কি বলছিস তুই? আমি এখনো জানি না, ভদ্রলোক এখানে নেই। তিনি কফি কিনতে গিয়েছেন। ফিরে এলেই তাকে বলবো। কি বলবি? বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি রাজি থাকেন তবেই শুধু আপনার সঙ্গে কফি খাবো এবং রাতে ডিনার করতে যাব। হায় ঈশ্বর! মা তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে মা। আমি নিশ্চিত তোর মাথা খারাপ হয়ে গেছে। অস্থির হয়েও না মা। আমার মাথা খারাপ হয়নি। মাথা ঠিক আছে। আর এক্ষুনি তোমাদের চিন্তিত হতে হবে না। হয়তো বিয়েতে ভদ্রলোক রাজিও হবেন না। হয়তো বলবেন তিনি বিবাহিত। লোকটা বিবাহিত কিনা তাও তুই জানিস না? না। হায় ঈশ্বর, এসব কি শুনছি? কথায় কথায় হায় ঈশ্বর বলবে না তো মা। শুনতে ভালো লাগছে না। লিলিয়ান লক্ষ্মী মা, তুই দেশে চলে আয়। তোকে পড়াশোনা করতে হবে না। কাঁদছো কেন মা? আমি তো ভয়ঙ্কর কিছু করছি না। তুই তোর পজার চাচার সঙ্গে কথা বল। আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। তোর বাবার সঙ্গে কথা বল। বললাম তো মা, আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। হায় ঈশ্বর, আমি কি শুনছি? লিলিয়ান শান্ত স্বরে বলল, ঈশ্বরের প্রতি তোমার অবিচল ভক্তি। কাজেই তুমি ধরে নাও যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছার অগোচরে হচ্ছে না। লিলিয়ান, মা লিলিয়ান। টেলিফোন রাখছি মা, তুমি ভালো থেকো। লিলিয়ানের মা চিৎকার করে কাঁদতে লাগলেন। লিলিয়ান জানালার পাশে দাঁড়ালো। বরফ পড়তে শুরু করেছে। বছরের প্রথম বরফ। ইচ্ছে করছে বরফের ভেতর ছুটে যেতে, সারা গায়ে বরফ মাখতে। লিলিয়ান খানিকক্ষণ বরফ পড়া দেখল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যই বোধহয় তার চোখ জ্বালা করছে। সে বাথরুমে ঢুকে চোখে পানি দিয়ে কিছুক্ষণ কাঁদল। ফিসফিস করে বলল, মা রাগ করো না। আমি কি করছি আমি নিজেও জানি না। এর ফল শুভ হবে কি শুভ হবে না তাও জানি না। শুধু একটা জিনিস জানি, আমৃত্যু আমাকে অচেনা অজানা এই ছেলেটির সঙ্গে থাকতে হবে। এর থেকে আমার মুক্তি নেই। কিংবা কে জানে, আমার মুক্তি হয়তো বন্ধনের ভেতরেই ঘটবে। দরজায় কলিং বেল বাজছে। লিলিয়ান দরজা খুলে দিল। তাহের মুগ্ধ গলায় বলল, বাইরে বরফ পড়ছে দেখেছো? হ্যাঁ। গায়ে বরফ মাখবে? হ্যাঁ মাখবো। বাহ, চমৎকার। আমাদের দেশে বরফ নেই, তবে বৃষ্টি আছে। বৎসরের প্রথম বৃষ্টি হলে আমরা বৃষ্টিতে ভিজি। এতে গায়ের ঘামাচি নষ্ট হয়। বরফে কিছু নষ্ট হয় কিনা কে জানে। তোমাদের দেশের বৃষ্টি কি তুষারপাতের চেয়েও সুন্দর? লক্ষ গুণ সুন্দর। আমাদের দেশের প্রথম বৃষ্টিতে কি হয় জানো? এক ধরনের মাছ আছে, নাম হলো কই মাছ। এরা এত আনন্দিত হয় যে দল বেঁধে পানি ছেড়ে শুকনায় উঠে আসে। কেন আমার সাথে ঠাট্টা করছো? মোটেই ঠাট্টা করছি না। তোমাকে আমি দেশে নিয়ে গিয়ে নিজের চোখে দেখাবো, তখন দেখবে। তাহের কথা শেষ করলো না, থেমে গেল। বিব্রত চোখে লিলিয়ানের দিকে তাকালো। লিলিয়ানও তাকিয়ে আছে। লিলিয়ানের চোখে চাপা দ্যুতি। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের উপন্যাস আয়নাঘরের প্রথম পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কমেন্ট করে আপনার গল্প শোনার অনুভূতি অবশ্যই শেয়ার করবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।